জীবনকৃষ্ণ সাহা পালাতে গিয়ে কাদায় পড়ে গেলেন বাড়ির পেছনে। দেখুন, বোধহয় জীবনে এটাই দেখার বাকি ছিল যে একজন বিধায়ক গ্রেপ্তারের ভয়ে পালিয়ে যাচ্ছে। মানে চোরটাদের পালাতে দেখেছি, এইরকমভাবে পালিয়ে যাচ্ছে। মানে কি অধঃপতন চিন্তা করুন। ঠিক যেভাবে চোরটারা বা চোররা ওই জেলের পাঁচিল টপকে পালাতে চায়, এই রাজ্যে তৃণমূলের বিধায়ক এরকম পালাচ্ছে। আসলে ওই যে আমরা ছোটোবেলায় একটা প্রবাদ শুনেছিলাম না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃগৃহে, সেটা এখন পাল্টে গেছে। এখন হবে বন্যেরা বনে সুন্দর আর তৃণমূল জেলে। এখন যা অবস্থা দেখছি, এদের বিধায়ক, আমার খারাপ লাগছে বড়োয়ার মানুষদের জন্য। তারা ভাবছেন যে এই চোরটাকে আমরা ভোট দিয়েছিলাম, এটাকে জিতিয়েছিলাম, মানে যদি আদৌ সত্যি মানুষের ভোটে জয় পেয়ে থাকে, এদের এই অবস্থা। মানে আমি ভাবতে পারছি না, আমি হাসবো না কাঁদবো। বিধায়ক সে চোরের মতন, পাক্কা চোরের মতন, মানে পেছনে কাদা লেগে আছে, কোমরে ব্যথা, কি কান ধরে তাকে গ্রেপ্তার করে নেওয়া উচিত। মানে প্রথমবার, এবং অদ্ভুত, ওর নাম নিক্ষেপশ্রী দেওয়া উচিত। ও ফোন নিক্ষেপ করতে পারে। মানে ভাবতে পারছেন কীরকম অদ্ভুত একটা বিধায়ক, তার মিনিমাম একটা ডিসেন্সি কিছু থাকবে না? আরে তুই চুরি করেছিস, সম্মানের সঙ্গে বল। সে না করে ফোন, তাকে ধরলেই সে ফোন ছোড়ে, মানে ফোনের মধ্যে কত রত্নভাণ্ডার চিন্তা করুন। আমরা জানতাম যে বঙ্গে রত্নভাণ্ডার আছে, এখন বঙ্গের বিধায়কদের ফোনে রত্নভাণ্ডার লুকিয়ে আছে। সে এমন রত্নভাণ্ডার, সে যাতে সাধারণ মানুষের কাছেই না আসে। মানে আমি সিরিয়াসলি সকাল থেকে না এটা নিয়ে আমার খুব মানে হাসিও পাচ্ছে, খারাপও লাগছে যে বাংলার কি দশা। সারা দেশের মানুষ যখন দেখবেন যে এই হচ্ছে বাংলায় বিধায়ক, একটা পাতি চোরের মতন, ছিচকে চোরের মতন সে পালাতে যাচ্ছে, লজ্জা। হুমায়ুন কবির বলছে ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে সন্দেহ তো আরও বাড়িয়ে দিল। হুমায়ুন কবির হচ্ছেন এখন ওই যাত্রা দলের বিবেক হতো না, এখন হুমায়ুন কবির হচ্ছেন তৃণমূলের বিবেক। এবার সেই তৃণমূলের বিবেক হিসেবে তিনি বলছেন। তা আমি তো বলছি এত কিছু না বলে আপনি জিজ্ঞেস করুন না আপনার দলের সুপ্রিমোকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেটা জানার পরেও প্রথমবার তো তাকে এই চাকরি দুর্নীতি কাণ্ডে তাকে তো গ্রেপ্তার হতে হয়েছিল। মাননীয় আদালত তাকে বুঝেছে, জামিন দিয়েছে, কি আদালতের বিষয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, হুমায়ুন কবির সুপ্রিমোকে ফোন করুন না যে দিদি এতদিন ওকে রেখেছেন কেন পুষে। দম থাকলে ফোন করুন যে 25-75-এর কতটা পেতেন, যে আপনি ওকে এটা জানার পরেও তাকে দল থেকে বহিষ্কৃত করেননি, সাসপেন্ড করেননি, তাকে বিধায়ক হিসেবে সে আছে। এইটা তৃণমূল বা তৃণমূলের যারা নেতা নেতৃত্ব রয়েছে, তারা যে দুর্নীতিকে স্পষ্ট তারা পৃষ্ঠপোষকতা করে, এর থেকে বড় উদাহরণ হতে পারে না। এবং দিদি, জেলা সভাপতি বলছে ভালো মানুষ ছিলেন জীবনকৃষ্ণ সাহা। এই বাবা, এখনই পাস্ট টেন্স করে দিয়েছে, ভালো মানুষ ছিলেন। এই বাবা, ছি, এটা খারাপ লাগছে। বুঝে গেছে তারা যে একসময় ভালো ছিলেন, পরবর্তীকালে দেখুন সঙ্গদোষে গ্রামের বদনাম হয়, সঙ্গদোষে মানুষের বদনাম হয়, মানুষের অধঃপতন হয়। যদি দেখুন, মানে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এই কথাটা কেন বলেছে আজকে বুঝতে পারছি। যে সৎসঙ্গে হয়তো এককালে ভালো ছিলেন, এখন পাস্ট টেন্সে ভালো হয়ে গেছেন, এখন খারাপ আছেন, এখন ছিচকে চোরের মতন আচরণ করছেন। আর কি বলবো দিদি, একদম শেষ প্রশ্ন করবো। সেটা আমরা দেখলাম যে জীবনকৃষ্ণ সাহা জীবনবিজ্ঞানের একজন শিক্ষক। আমরা বেলঘরিয়ায় একটা ঘটনা দেখলাম যে টিএমসিপি ছাত্রনেতা একজন শিক্ষককে চড় মারছেন। মানে একই রাজ্যে একজন শিক্ষক চোর আর একজন শিক্ষক ছাত্রদের ভালো করতে গিয়ে সেই ছাত্রনেতার হাতে চড় খাচ্ছেন। আপনি থার্ডটা বললেন না। এই রাজ্যের মানে ম্যাক্সিমাম অধিকাংশ শিক্ষকরাই তারা রাস্তায়, অধিকাংশ শিক্ষকরাই যোগ্য শিক্ষক। তাদের শুধুমাত্র অপরাধ তারা সৎ, তারা ঘুষ দিয়ে চাকরি পায়নি, সেই কারণে তারা রাস্তায়। আর জীবনকৃষ্ণ সাহার নামে তিনি জীবন বিজ্ঞানের শিক্ষক বললেন, সেই কারণেই কি উনি জানতেন যে কতটা লাফালে, আগের বার লাফিয়ে চেষ্টা করেছিলেন, এইবার লং জাম্প দেওয়ার চেষ্টা করেছিলেন। আমার এটা জানতে ইচ্ছে করে। কিন্তু অন আ সিরিয়াস নোট, এটা অত্যন্ত লজ্জাজনক। এবং এই রাজ্যে, তৃণমূলের রাজ্যে না আছে শিক্ষকদের কদর, না আছে ছাত্রদের সম্মান। জয়েন্ট এন্ট্রান্স এতদিন ঝুলিয়ে রাখা হয়েছিল, এখনও পর্যন্ত কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু করেনি এই তৃণমূল সরকার, সম্ভবত ভাগ বাটোয়ারার হিসেবটা এখনো হয়নি বলে। এই রাজ্যে না আছে নারীদের নিরাপত্তা, আর না আছে যারা শিশু, তাদের ভবিষ্যতে সুনিশ্চিত কোনো আশ্বাস। তো এই রাজ্যে তৃণমূল থাকা মানেই, তৃণমূল যতদিন আছে এই রাজ্যের মানুষের, তাদের জীবনযাত্রা, তাদের সম্মান, সব কিছুর অবক্ষয়, সব কিছুর অধঃপতন একেবারে সুনিশ্চিত।